কবিতা দিয়ে শুরু করেছিলেন নলিনী বেরা। তিনি একজন প্রতিষ্ঠিত সাহিত্যিক। এখন গদ্যশিল্পী হিসেবে তিনি বাঙালি গদ্যশিল্পী হিসেবে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন। ভারতীয় বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে তার লেখা। রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। নলিনী, রবীন্দ্র পুরস্কার কার হাত থেকে পেয়েছিলেন আপনি? রবীন্দ্র পুরস্কার না, আমি পেয়েছিলাম রাজ্য সরকারের বঙ্কিম পুরস্কার। এই বঙ্কিম পুরস্কারটা দিয়েছিলেন সভাপতি তো নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নীরেন্দা, আমাদের প্রিয় নীরেন্দা ছিলেন। আর সুনীল দাও তো খুব পছন্দ করতেন। সুনীল দা আমাকে পুরস্কার দিয়েছিলেন, সোপান পুরস্কার তার হাত দিয়ে পেয়েছিলাম। এবং সুনীল দা আমাকে ভারী ভালোবাসতেন, খুব ভারী। আমাদের মানে একবার আড্ডায় আমার মনে হয় সুনীল দা বলেছিলেন যে আপনাদের সমসাময়িক গদ্যকারদের শঙ্কর নানান কথা হচ্ছিল, বলে হ্যাঁ তো একটু রুক্ষ, নলিনীর লেখা পড়ো তোমরা, খুব সরস, গ্রাম জীবনের একটা পাওয়া যায়। সেটা কি আপনি কবিতা দিয়ে শুরু করেছিলেন বলে? হতে পারে। হ্যাঁ, সেটা তো একটা হতেও পারে। এবং প্লাস আপনি বললেন বাবার থেকে যে সুরটা পেয়েছেন। আচ্ছা, আপনার একটা কবিতা আমরা শুনে নিই নলিনদা। আরো একটা? হ্যাঁ, ছোট থেকে শুনি, তারপরে আমার কথায় আসি। হ্যাঁ হ্যাঁ, ছোটই পড়ছি। এটাও সেই সুবর্ণ রেখাকে নিয়ে। এটা তো ভালো, মাটির একবারে গন্ধ। কত দূরে আছো সুবর্ণ রেখা, হাত বাড়িয়েও ছুঁতে পাচ্ছি না, অথচ তোমার জল ছল ছল উঠে আসে রোজ আমার উঠোনে। বালি হাঁস উড়ে গেলে পদচিহ্ন পড়ে থাকে তোমার বালিতে। এদিকে ডুলুম নদী, কাতাধারে তার নিরবধি রোহিণী গ্রাম। শ্রীমদ গোপীজন বল্লভ দাস কবি ভনে, রসিক মঙ্গল ললিতা সখী, নীতি নীতি নিতে আসে ফেলে যাওয়া রাধার ঘুঙুর। এমতই দৃশ্যপট বাঁধা গোপীবল্লভপুরে এখনো কাঁদিছে রাধা। এবার পুজোয় রোহিণী গড়ে কথা ছিল যাওয়ার, যেতে পারিনি। মণ্ডপে মণ্ডপে নাকি গাওনা হয়েছিল কমলে কামিনী। কি যে বলো পূর্বাপর ভুলে গেছি সব, কাকে বলে এক মেটে দো মেটে চক্ষুদান, বেলবরণ, উড়াল ঘূর্ণি কলা বউ ইত্যাদি ইত্যাদি। রোহিণী মেদিনীপুর কত আর দূর, যেতে পারি যেতে পারি, যে কোনো দিন চলে যেতে পারি। যেমন তো কালের কলস ভেঙে গড়ায় দিন, গড়িয়ে যায় রাত। রাত সে যত গভীরই হোক, ও গড়ের মেয়ে, ও সুবর্ণরেখা, আলো হাতে দুয়ারে দাঁড়ার। খুব ভালো। আপনি এই তো উপন্যাস লিখেছেন, শবরচরিতেও তো আপনি ওই যে জঙ্গল জীবন, গ্রাম জীবন থেকে উঠে আসে শবরদের জীবন লিখেছেন। তা আপনি কোনো ঐতিহাসিক উপন্যাস লেখেননি বা লিখবেন না আগামী দিনে? এই সমস্ত উপন্যাসের মধ্যে ইতিহাস আছে আছে বেশ, যৎকিঞ্চিত না হলে বেশ বেশি মাত্রায় আছে। এবং ইতিহাস ভিত্তিক উপন্যাস লেখার ইচ্ছে যে নেই এমনটাও নয়, অবশ্যই লিখব। অধুনা যে উপন্যাসটি বেরোতে যাচ্ছে দেজ পাবলিশিং থেকে, একটু আগে বললাম, জল ঝিঁঝরি, অর্থাৎ জলের শেকল আর কি, চেইন অফ ওয়াটার আর কি, সেই নিয়ে একটা উপন্যাস। এটা একেবারেই ইতিহাস সম্পৃক্ত, সংশ্লিষ্ট একদম। এই বাংলার ইতিহাস? বাংলার ইতিহাস। কোন কোন সময়টা? কোন সময়টা বলতে একেবারেই আমাদের শশাঙ্কের আমলের সেই সময়টা। বাহ, সেই সময়টা শশাঙ্কের পদসঞ্চালন আমাদের ওখানে ছিল, যেহেতু আমাদের একেবারেই কাছে। এটা একটা আকর্ষণীয় তথ্য। ললিতার উপন্যাস বেরোচ্ছে শশাঙ্কের সমপ্রবর্তী বাংলা, একদম আমাদের বাংলাকে নিয়ে। তখন তো অবিভক্ত বাংলা, বিরাট একটা। হ্যাঁ, বিরাট। তখন অঙ্গবঙ্গ কলিঙ্গের সেই বঙ্গ, তার মানে সুম্য ইত্যাদি ইত্যাদি, যে রাঢ় টাঢ় এগুলো সব মিলিয়েই ওই দেশটা ছিল। আপনাকে বিরাট পড়াশোনা করতে হয়েছে। হ্যাঁ, তা করতে হয়েছে, কিন্তু জীবনও জড়িয়ে আছে এতে। বটেই তো, জীবন জড়িয়ে আছে। এই একটা উপন্যাস বেরোতে যাচ্ছে। আপনি তো বললেন আপনার মাস্টারমশাই, আপনার বাবা, এসব জীবনে অনেক তাদের প্রভাব আছে ইত্যাদি। কোনো সাহিত্যিককে মনে পড়ে যার প্রভাব আছে আপনার জীবনে?
ঠিক তথাকথিত প্রভাব বলতে সাহিত্যের তো মানে নেই, সাহায্য করেছেন না, সেটা তো আছি, সেটা পরে আছি। কিন্তু ওই গোড়াতে যেটা বললাম একটু আগে, বলতেই হয় যে এই সাহিত্য পাঠটা আমার যেমন পুঁথিপত্রের মধ্য দিয়ে হয়েছিল, এমনকি বাদশায়ন কামসূত্রও সেই ছেলেবেলায় পড়ে ফেলেছিলাম, পুঁথি আকারে পড়ে ফেলেছিলাম। সুতরাং এই যে এটা গল্পের যে ছক, সেটা যেন মাথার মধ্যে ঘুরছিল, আসছিল। এবং আরও একটা বলি, এটা মজারই বলবো, বা যেমন যখন আমরা ইংরেজি শিখে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছি, সেই সময়টাতে একটা গ্রামার বই আমাদের ওখানে খুব প্রচলিত ছিল, পিকে দে সরকারের ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন। আমার খুব মনে পড়ে ওই যে অনুবাদের যে পরিচ্ছদটা ছিল, সেই অনুবাদে বাংলা ভার্সনটা তোলা থাকতো, তার নিচে হয়তো অনেক সময় ইংরেজি করা থাকতো, আবার কখনো শুধুই বাংলাটা তোলা থাকতো, যে এক্সারসাইজে সেটাকে ইংরেজি করতে বলা হতো। সেখানে এমন এমন মানে গল্পাংশ, যেটা কার লেখা, কোথা থেকে লেখা, এগুলো কিন্তু ছিল না। ওইগুলো এতটা বেশি অন্তরে ঘাই মারত, এটা একটা দারুণ কথা বলেছেন। সেগুলো এখনো মনে আছে। যেমন সন্ন্যাসী গৃহে প্রবেশ করিয়া কহিলেন, মৃত্যুঞ্জয় তুমি কি চাও? মৃত্যুঞ্জয় কহিল, আমি আর কিছুই চাই না, এই সুড়ঙ্গ হইতে, অন্ধকার হইতে বাহির হইতে চাই, আমি বাতাস চাই, আলো চাই, ইত্যাদি। এইটা যে ওই রবীন্দ্রনাথের গল্পের অংশ, তখন তো জানা ছিল না, কিন্তু একটা অংশ, কিন্তু ওইটা বারবার পড়তাম, পড়ে অন্তরে একটা ঘাম, তো এইরকম কি লিখতে পারবো না, এই করতে করতে যে একটা স্পৃহা জাগতো, তখন থেকেই কিন্তু এই গল্প উপন্যাস লেখার একটা মনে মনে ছক তৈরি হচ্ছিলই। আর তরুণ কবিরা খুব আপনার লেখা ভালোবাসে, কেন? আমি আর নাম বলছি না, কিন্তু কেন, তাদের মুখে শুনেছি। না, আমি তরুণ কবিদের কবিতা তো খুবই পড়ি, এবং যেহেতু আমি একদা কবিতাই লিখতাম, সুতরাং কবিদের সাথে আমার এমনি আত্মীয়তা প্রায় অনেকটাই বেশি আত্মীয়তা। এবং সেই কবিরা যে কেন আমাকে পছন্দ করে, এটা তো বলতে পারি না, তবে নিশ্চয়ই খুব আপন মনে হয় কবিরা খুব আপনাকে পছন্দ করে। তো আমরা আরেকটা আপনার ছোট কবিতা দিয়ে শেষ করব, একেবারে সময়ের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আরেকটা ছোট্ট কবিতা দিয়ে একেবারে শেষ করবেন, অনেক কথা হয়েছে, একটা ছোট্ট কবিতা, সময় কম, একটা ছোট্ট কবিতা দিয়ে আমরা শেষ করি। আমাদের সঙ্গে ছিলেন আজকে নলিনী বেরা, কবি কথা সাহিত্যিক নলিনী বেরা। ম্রিয়মান রোদ্দুরের দিকে, রোদ পায়ে হেঁটে যায় সুখ, সারাদিনের মেয়েরা আর কখন, কিরকম রোদ ছেড়ে এ সময় রোদের কিনারে যাচ্ছি। আজকাল রোদে গায়ে সোনার হরিণ লাফায়, কেউ কি শরৎকালের মাস দেয়ালে টাঙায়, না হয় হাওয়ায় সানাই দিঘির জলে জল বীজ ফাটে। দেখো দুপুরে দইতা নারী খেতে দিয়েছিল লাল শাক, আজকাল কি ভীষণ তৃপ্তিহীন আমার বিকেল। যে যায় রাস্তার পিছে ম্রিয়মান রোদ্দুরের দিকে, স্বজন সান্নিধ্য তারা ঠিক পাবে। আমার ভীষণ ইচ্ছা করে যেন কথা কয়ে উঠি, যে গাঁয়ের লোক, বলো মা কেমন আছে। অসামান্য, এরপরে আর কথা চলে না। আমাদের সঙ্গে ছিলেন আজকে কবি কথা সাহিত্যিক নলিনী বেরা। অনেকক্ষণ সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। নমস্কার, ভালো থেকো, শুভেচ্ছা আপনাদের সবাইকে।